জি স্যার। আচ্ছা, এখন কথা শুনতে পারলে ভালো হবে। তো আমরা আমাদের পড়ার যে অবস্থানে ছিলাম, আচ্ছা, তো টেস্টটা গতকালকে নেওয়ার কথা ছিল, কিন্তু আসলে আমি ভুলেই গিয়েছিলাম। আর একটা বিষয় হলো যে নেটওয়ার্কের জন্য অনেক ডিস্টার্ব ফিল করছিলাম গতকালকে। হ্যাঁ, পরে আর মনে নাই এটা ওটা করতে করতে। তো যাই হোক, টেস্টটা নেওয়া হলো। এখন আমরা যেহেতু অ্যাডভার্বের পর প্রিপোজিশন এবং কনজাংশন, তাই না, এই দুটো অপশনে আছি। তো আমাদের কিছু কিছু পড়া চলছে প্রিপোজিশনের উপরে। তো প্রিপোজিশনের মনে হয় প্রথম নাউন প্লাস প্রিপোজিশন এটা দেওয়া ছিল, তাই না তোমাদের? হুম, জি স্যার। পড়তে দেওয়া ছিল যে একটু পড়ে নিতে হবে। এখন কি পড়াশোনা হচ্ছে নাকি অবস্থা? না হচ্ছে না বলো? তাহলে আমাদের এটা কত পেজ ছিল? 563 পেজ। তাহলে আমরা একটু দেখি যে প্রিপোজিশনটা যেহেতু আসলে বোঝানোর চেয়ে নিজেদেরকে একটু পড়তে হবে, তো সেই জন্য আচ্ছা, এটা তো আমরা দেখেছিলাম। প্রিপোজিশন অফ এজেন্সি এগুলো পড়া হয়েছে, এগুলো পড়েছিলাম, এটাও দেখা হয়েছিল। টু অ্যাট এগুলো একটু পড়তে হবে। এখানে আসলে বোঝানো হচ্ছে প্রিপোজিশনস উইথ নাউন, এই অপশনটা তোমাদের দেওয়া ছিল। বিশেষ করে এখানে নাউন প্লাস টু, নাউন প্লাস ফর, নাউন প্লাস অফ, নাউন প্লাস ইন, নাউন প্লাস অন, নাউন অ্যাট, নাউন ফ্রম, নাউন উইথ, নাউন অ্যাবাউট, নাউন বিটুইন, নাউনের সাথে আরও আরও কিছু প্রিপোজিশন। তো এটা কি একটু দেখা হয়েছিল তোমাদের? বলো তো শুনি। দু একজনকে একটু ধরি নাকি? স্যার যতটুকু করতে দিয়েছিলেন ততটুকু করছি। হ্যাঁ, তাহলে দু একজনকে একটু ধরি। হ্যাঁ, এটা কত পেজ ছিল? 508 পেজ। দেখি এখানে কি বলে। 508 পেজ। আচ্ছা, কয়েকটা আমি এখানে নাউন লিখবো, তাদের সাথে কোন কোন প্রিপোজিশনটা বসে আমাকে একটু লিখে দিতে হবে। হ্যাঁ, সবাই লিখে দিবা এখানে। যেমন প্যাশন, এর সাথে কোন প্রিপোজিশন বসে? একটু কমে ইয়াতে লিখে দাও। সবাই মেসেজে একটু লিখতে থাকো। এই পাঁচটার প্রিপোজিশন কি কি হবে একবারে একটু লিখে দাও।
যদি ওয়ার্ড করে না লিখতে পারো, এটাকে ধরলাম হচ্ছে এবিসিডি দিয়ে লিখি, তাহলে বারবার ইয়া চেঞ্জ করতে হবে না। এটা যদি এ হয়, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই। এই পাঁচটার প্রিপোজিশন একটু লিখে দাও। আচ্ছা, এর জন্য 2 মিনিট সময়, 37 বাজে 39-এ আমি আনসারগুলো বলে দিব। আর দেখি কে কী লিখেছো সেটা একটু দেখব। আচ্ছা, তো সবাই লিখেছো তো নাকি? ফোকাস অন অ্যাংজাইটি অ্যাবাউট, অ্যাংজাইটি ইন দিয়েছো আকিব। সলিউশন টু প্রসেস অফ প্যাশন ফর ফোকাস অন, অফ সলিউশন টু প্রসেস অফ ফোকাস অন প্যাশন ফর অ্যাংজাইটি ইন দিয়েছো। শিফাত ফর, অফ, অন, অ্যাবাউট টু দিয়েছো। সলিউশন টু অ্যাংজাইটি ইন, ফোকাস অন অ্যাংজাইটি, সলিউশন টু অ্যাংজাইটি অ্যাবাউট, ফোকাস অন প্রসেস অফ প্যাশন ফর। ওকে, তো দেখি কি অবস্থা। প্যাশনের সাথে হবে কোনটা বলো তো? কি হবে প্যাশনের সাথে? ফর, তাই তো? প্যাশন ফর, ফর স্যার। প্রসেস অফ, ফোকাস ফর স্যার। অন, তাই তো? অ্যাংজাইটি অ্যাবাউট, আর সলিউশনের সাথে হবে টু। এইগুলো তাহলে এই নাউনগুলোর সাথে এই প্রিপোজিশনগুলো আমরা ব্যবহার করব। আবার একটু ভালো করে দেখে নিও, এবং বিশেষ করে দুইটা দুইটা করে যে আলোচনা আছে সেগুলো একটু ভালো করে দেখবা। ওকে, আচ্ছা, এই প্রশ্নের উত্তরটাই ইনকারেক্ট সেন্টেন্স কোনটা হবে বলো তো? গিনা ফাউন্ড ইট ডিফিকাল্ট টু স্যাটিসফাই হার ডিজায়ার, ডিজায়ারের সাথে ফর, ট্রাস্টের সাথে ফর, ইন্টারেস্টের সাথে ফর, লঙ্গিংয়ের সাথে ফর। কোনটা ভুল আছে এখানে বলতে পারবা কেউ? হুম, স্যার বি। ট্রাস্টের সাথে ফর কি হতে পারে বলো সবাই? তো সি। হ্যাঁ, ইন্টারেস্টের সাথে প্রিপোজিশন হয় হচ্ছে ইন, ইন্টারেস্ট ইন, ইন কোনো স্যার। কিছুতে আগ্রহ, এটা হচ্ছে ইন্টারেস্ট ইন। হ্যাঁ, দেখো আমরা যদি নাউনের সাথে ইনে যাই তাহলে আমরা পাবো এই যে বিলিভ ইন, চেঞ্জ ইন, ডিক্রিজ ইন, ডিলে ইন, এক্সপিরিয়েন্স ইন, ইন্টারেস্ট ইন, হ্যাঁ, ইনক্রিজ ইন, ডিক্রিজ ইন, রিডাকশন ইন, প্লেজার ইন, রাইজ ইন, এগুলো খেয়াল করতে হবে। হুম, আচ্ছা, তো এরপর তোমাদের পরবর্তী অংশ থাকবে হচ্ছে নাউনটা আবার একটু রিভাইজ দিবা যারা পড়নি। প্রিপোজিশন উইথ ভার্বস, প্রিপোজিশন উইথ ভার্বস, এক্ষেত্রে কোন ভার্বের সাথে প্রিপোজিশন, যেমন লিসেনের সাথে আমরা জানি টু বসে, তাই না? লিসেন টু, এইভাবে লিটারাল মিনিং
একটা কি আর হচ্ছে ফ্রেজাল মিনিং কি সেগুলো বুঝতে হবে। হ্যাঁ, আস্ক ফর মানে কি চাওয়া বা কোনো কিছু জানতে চাওয়া অর্থে। দেখো ওয়ার্ড অর্ডার আমরা কিভাবে বসাবো, কখনো কখনো গ্রুপ ভার্বের সাথে আমরা করি কি সরাসরি প্রিপোজিশনটা ভার্বের পরেই বসে যায়। কখনো কোনো দেখা যায় যে অ্যাডভার্ব বসানো হয়েছে তারপরে প্রিপোজিশনটা বসানো হয়েছে, কখনো অবজেক্ট বসানো হয়েছে তারপরে প্রিপোজিশনটা বসানো হয়েছে, যেমন এখানে। হ্যাঁ, তো এরকম একটা হচ্ছে সেপারেবল আর একটা হচ্ছে ইনসেপারেবল বলে গ্রুপ ভার্ব আছে, বুঝতে পারছো? ফ্রেজাল ভার্ব, সেপারেবল ট্রানজিটিভ অ্যান্ড সেপারেবল ইনট্রানজিটিভ ভার্ব। এটা কখনো দেখছো এগুলো? হ্যাঁ, যে কোনটা না সেপারেট করা যায় কোনটা সেপারেট করা যাবে না। যেমন এখানে আমি একটা শিট তোমাদের গ্রুপ ভার্বের দিয়েছিলাম, আমাদের ফেসবুক গ্রুপে আছে। হ্যাঁ, ফেসবুক গ্রুপে আছে এখানে। তো ফাইল অপশনে গেলে দেখি নেটওয়ার্কে কি বলে আমার। আচ্ছা, ফাইল অপশনে গেলে এইখানে যে পিডিএফগুলো দেওয়া আছে তার মধ্যে এগুলো সব আউট করে দিতে হবে। পিডিএফগুলো প্রচুর পিডিএফ আছে এখানে, এটা সেটা এটা ওটা মিলে। এই যে সেপারেবল অ্যান্ড ইনসেপারেবল ফ্রেজাল ভার্ব। হ্যাঁ, সেপারেবল অ্যান্ড ইনসেপারেবল ফ্রেজাল ভার্ব 2। ফ্রেজাল ভার্ব সেপারেবল অ্যান্ড ইনসেপারেবল এগুলো কী জিনিস? হ্যাঁ, তোমরা এখান থেকে গ্রুপে যাবা, গ্রুপে গিয়ে এই 3টা পিডিএফ কিন্তু তোমরা কি করে নিবা, আমি স্ক্রিনশট দিয়ে দিব, তোমরা ডাউনলোড একটু ডাউনলোড করে নিবা, নিয়ে এগুলো একটু দেখবা, একটু রিডিং করবা, জাস্ট রিডিং করবা, দেখবা তাতেই তোমাদের বেসিক ধারণাটা চলে আসবে যে কিভাবে আমরা এটা ব্যবহার করতে পারি। ঠিক আছে? তো কখন আমরা সেপারেবল মানে কি মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটাকে আলাদা করে বসাতে পারি, কখন আমাদের একসাথে বসাতে হবে, কখন সেপারেট করে বসানো যাবে আর কখন যাবে না, এটা খেয়াল করতে হবে। হুম, তো এখানে সেটা দিয়েছে। এবার কমন পেয়ারিংগুলো দিয়েছে, ভার্বের সাথে ফর কোনটা কোনটা বসে সেটা দিয়েছে, তাদের সাথে সেন্টেন্স দিয়ে দিয়েছে। একবার করে হলেও যদি রিডিং পড়ো তাও মোটামুটি 5-7টা কিন্তু এমনি মনে থাকে। ভার্বের সাথে টু কোনটা হবে, ভার্বের সাথে অ্যাবাউট, হ্যাঁ, উইথ, অফ, দেখো ভার্বের সাথে ইন, ভার্ব অ্যাট, অন ইত্যাদি আছে। তাহলে তোমাদের শুধু কাজ থাকবে ভার্বের সাথে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেইটা নিয়ে তোমাদের কাজ থাকবে আপাতত। হ্যাঁ, আচ্ছা, ভার্ব প্লাস প্রিপোজিশন এটা থাকলো তোমাদের পড়া। আর কালকে টেস্ট এর আগে, আচ্ছা আমাদের তাহলে প্রিপোজিশনের মধ্যে যেহেতু আছি আপাতত টেস্টটা নিচ্ছি না, প্রিপোজিশনের এই কিছু পড়ার পরে টেস্টটা নিব। মোটামুটি 4-5টা প্রিপোজিশনের পড়ার পরে আমি টেস্টটা নিব। আচ্ছা, আর আমরা মেনলি এখন আছি কনজাংশনের ভিতর। তাহলে প্রিপোজিশনটা কিন্তু আলাদা করে পড়ানোর ওইভাবে কিছু নাই বিধায় আমরা ওটাকে কনজাংশনের সাথে সাথে পড়ব। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখন সরাসরি চলে যাই কনজাংশনে। কত পেজ ছিল জানো? 563 পেজ। আচ্ছা, এটা আমাদের কত মাস শুরু হয়েছে বলো তো? 563, হ্যাঁ, চতুর্থ মাস। 563। তার মানে 3 মাসে আমরা 50% শেষ করতে পেরেছি, তাই না? মানে মোটামুটি আমরা আলোচনাগুলো করেছি, অনেক কিছু তোমাদের পড়তে হয়েছে, আমাকে পড়াতে হয়েছে, সব মিলে আমরা একটু মোটামুটি 50%-এর পর্যায়ে এসেছি। এখন অনেক কিছুই দ্রুত হয়ে যাবে, কারণ দেখাচ্ছে হয়তো আমরা 5 মাস বা সর্বোচ্চ হলে 6 মাস লাগতে পারে, এর চেয়ে বেশি লাগার কথা না। হ্যাঁ, কিন্তু তোমাদেরকে বিষয়গুলো একদম সুন্দর করে পড়তে হবে। যেগুলো তোমাদের কাজ দিব সেগুলো তোমরা যেন নিয়মিত পড়ো। আচ্ছা, তাহলে আমরা এদিকে গতদিন আমরা দেখলাম যে কনজাংশন কী কীভাবে যুক্ত হয়, তাই তো? আমরা কয়েক ধরনের কনজাংশন পেয়েছি, তার ভিতরে সাবঅর্ডিনেটিং পেয়েছি, কোঅর্ডিনেটিং পেয়েছি, তাই না? কোরিলেটিভ পেয়েছি। তো এখন আমরা দেখব হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো কি। সাবঅর্ডিনেট কথাটা আমাদের একটু ক্লিয়ার হতে হবে। সাবঅর্ডিনেট এবং কোঅর্ডিনেট এই দুটার কথা আমাদের কাছে ক্লিয়ার কিনা, হ্যাঁ, এই দুটা কথা আমাদের কাছে ক্লিয়ার কিনা সেটা একটু বুঝতে হবে। সাবঅর্ডিনেট এবং কোঅর্ডিনেট এই দুটা কি আমাদের কাছে ক্লিয়ার কথা দুটা? কখন আমরা সাবঅর্ডিনেট এবং কখন আমরা কোঅর্ডিনেট হিসেবে ব্যবহার করি, কেউ বলতে পারবা? স্যার সাবঅর্ডিনেট মানে স্যার
একজন অধীনে। কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, একজন বলুক। হ্যাঁ, আর সিফাত বলো আগে। হ্যাঁ, হ্যাঁ বলো। স্যার, বলছিলাম স্যার সাব অর্থ তো স্যার একজনের অধীনে বা অন্য, মানে স্বতন্ত্র না এরকম আর কি স্যার। আর হ্যাঁ, হ্যাঁ, কোঅর্ডিনেট হতে স্যার স্বতন্ত্র আর কি, আলাদা। আলাদা, তাই তো? হ্যাঁ, আর কেউ বলতে চেয়েছিলাম? ইভা মনে হয় নাকি? বলো তো। স্যার সাবঅর্ডিনেট কনজাংশন সাধারণত স্যার কমপ্লেক্স সেন্টেন্স তৈরিতে ইউজ করা হয়, আর কোঅর্ডিনেট সম্পর্ক, মানে একটা ওয়ার্ডের সাথে একটা ওয়ার্ডের, একটা ফ্রেজের সাথে একটা ফ্রেজের, একটা ক্লসের সাথে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লসের সাথে একটা ইন্ডিপেন্ডেন্ট এরকম করতে ব্যবহৃত হ্যাঁ, হয়। সেটা তো অবশ্যই, সেটা অবশ্যই, কিন্তু আমি যেটা বলতে চাইছিলাম সেটা হলো যে আসলে এই দুটার মধ্যে পার্থক্যটা কি, তাই না? যে আমরা কি বুঝছি। যেমন একটা সেন্টেন্স কমপ্লেক্স না কম্পাউন্ড ওটা পরের বিষয়, কিন্তু আমরা দেখব যে ক্লজ, তাই তো? আমরা মেনলি কথা বলছি কি নিয়ে? ক্লজ। আর এই ক্লজ গঠনে যে সাহায্য করে তার সাথে আমরা বলছি হচ্ছে কনজাংশন, তাই তো? একটা হচ্ছে যেটা বললাম হচ্ছে কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট কনজাংশন, সহযোগী। হ্যাঁ, কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা গঠিত যে, কোঅর্ডিনেটিং কনজাংশন হবে আসলে, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা গঠিত কোঅর্ডিনেট ক্লজ যখন আমরা যুক্ত করব, সে হবে কি? আমরা ধরে নিব প্রিন্সিপাল ক্লজ থেকে, আলাদা। হ্যাঁ, প্রিন্সিপাল ক্লজ মানে আলাদা ঠিক বলবো না, কিন্তু প্রিন্সিপাল ক্লজের কোনো অংশ না, আমরা এটা মনে করব, তাই তো? জি স্যার। প্রিন্সিপাল ক্লজের কোনো অংশ না। এই অংশ বলতে কি বোঝায় বলো তো? এই অংশ বলতে আমরা আসলে কি বুঝবো? হুম, মানে সে তার সাবজেক্ট হবে না। মানে আমরা তো একটা সেন্টেন্সের কতগুলো পার্ট হয়েছিল তো জানি, তাই না? তাই না? জি স্যার। জি হ্যাঁ, স্যার। সেটা হতে পারে সাবজেক্টে, হতে পারে অবজেক্ট, হতে পারে কমপ্লিমেন্ট, হতে পারে ভার্ব, হতে পারে অ্যাডভার্ব। মানে কোনো এই যে পাঁচটা যে পার্ট আছে সেটা আমি বলছি কি, সাবজেক্ট, সাবজেক্টও হবে না, ভার্ব তো বাদই দিলাম, ভার্বও অবজেক্টও হবে না। হবে না, কমপ্লিমেন্টও হবে না, আবার অ্যাডভার্বও হবে না। অ্যাডভার্বও হবে না। হ্যাঁ, তাহলে প্রিন্সিপাল ক্লজ এবং কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যে ক্লজ সেটা সম্পূর্ণ আলাদা হবে, কেউ কারো অংশ হবে না। যেমন একটা সেন্টেন্স যদি আমরা এখানে লিখি, অ্যান্ড দিয়ে যদি আমরা লিখি যে উই ওয়েন্ট টু ভিজিট দ্য বুক ফেয়ার অ্যান্ড এনজয়েড ইট ভেরি মাচ। এইটা তাহলে এখানে আমরা ধরে নিলাম সাবজেক্ট আছে উই। তাহলে এই যে অংশটুকু অ্যান্ড উই এনজয়েড ইট ভেরি মাচ, এটা কি এই প্রিন্সিপাল ক্লজ উই ওয়েন্ট টু ভিজিট দ্য বুক ফেয়ার এর কোনো অংশ? একে কি বলবো যে এটা এর অবজেক্ট নাকি না স্যার। সাবজেক্ট? হ্যাঁ, এটা আলাদা। এর এখানে হচ্ছে সাবজেক্ট, এইটুকু হচ্ছে এর ভার্ব, তাই তো? আর এইটুকু হলো এর অ্যাডভার্ব, ইনফিনিটিভ অ্যাডভার্ব হিসেবে বসেছে। তাহলে উই ওয়েন্ট টু ভিজিট দ্য বুক ফেয়ার, আমরা গিয়েছিলাম, উদ্দেশ্য কী ছিল? টু ভিজিট দ্য বুক ফেয়ার। তার মানে এই সেন্টেন্সটা কমপ্লিট। অতএব এই অংশটা, মানে এই যে এই অংশটা, এটা কোনোভাবেই এর অংশ হিসাবে বসেনি, বরং অ্যান্ড দ্বারা একে আমরা এর সাথে যুক্ত করেছি শুধু সেন্সটাকে লাগোয়া করার জন্য, সেপারেট যাতে না হয়ে যায়। কারণ যত সিম্পল সেন্টেন্স আমাদের কথাগুলো তত বেশি, মানে কি বলবো, ছেঁড়া ছেঁড়া মনে হয়। এটাকে আরও বেশি কানেক্টেড করার জন্য আমরা এই কোঅর্ডিনেটিং কনজাংশনটাকে ব্যবহার করেছি। অতএব মানে স্বতন্ত্র একটা হ্যাঁ, অংশ। এটা সম্পূর্ণ আলাদা একটা কম্পাউন্ড সেন্টেন্সের অংশ, কিন্তু প্রিন্সিপাল ক্লজের কোনো অংশ না। ঠিক আছে তো? হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা গঠিত কোঅর্ডিনেট ক্লজ। তাহলে একটা হলো প্রিন্সিপাল ক্লজ আর একটা হলো কোঅর্ডিনেট ক্লজ। আর সাবঅর্ডিনেটিংটা কি? কোনো না কোনোভাবে সে প্রিন্সিপাল ক্লজের কোনো না কোনো একটা অংশ হিসাবে বসবে, তাই না? তাহলে এখানে যদি আমি একটু বলি, যেহেতু আমরা ক্লজ পড়েছি তাহলে ওই বিষয়টা আশা করি ইয়া হবে। তাহলে কোঅর্ডিনেটিং জায়গায় যদি আমরা এখন সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা গঠিত
সাবঅর্ডিনেট ক্লজ প্রিন্সিপাল ক্লজের কোনো না কোনো অংশ হিসাবে বসে, কোনো না কোনো অংশ হিসেবে বসে, তাই তো? এইটা হচ্ছে ব্যাপার। তার মানে সে তার সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট কোনো না কোনো একটা অ্যাডভার্ব হিসাবে বসবে। যদি আমি এটা হিসাবেও ব্যবহার করি যে when we went to visit the book fair we enjoyed it very much। তাহলে এখন এইখানে দুটো অংশ হয়ে গেছে, এটা আর এটা, তাই তো? তাহলে এখানে আমাদের প্রিন্সিপাল ক্লজ অংশটা কোনটা? উই এনজয়েড ইট ভেরি মাচ, আমরা খুব এনজয় করেছিলাম। কখন এনজয় করেছিলাম? যখন স্যার বুক ফেয়ারে যখন গেছিলাম আমরা বুক ফেয়ারে গিয়েছিলাম। তার মানে এই এনজয়েডের অংশ হিসাবে এনজয় ভার্বের কিন্তু একটা টাইম নির্দেশক হিসাবে এই ক্লজটা কিন্তু বসেছে। অর্থাৎ এই ক্লজটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ থেকে সেপারেট নয়, বুঝতে পারছো? তাহলে যদি আমরা এখন এটাকে একটা সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে ফেলতেই চাই, তাহলে সেটা হবে কি, অ্যাডভার্ব আগে বসেছে, তারপরে কমা, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব, তাই তো? মনোট্রানজিটিভ ভার্ব, তারপরে হচ্ছে কি প্লাস অবজেক্ট প্লাস হচ্ছে আরেকটা অ্যাডভার্ব, তাই না? তাহলে এটা হচ্ছে কি অ্যাডভার্ব অফ টাইম, তো নাকি? অ্যাডভার্ব অফ টাইম, আর এটা হবে কি অ্যাডভার্ব অফ ম্যানার। দেখো একটা অ্যাডভার্ব অফ ম্যানারটা হয়েছে আমাদের কি দিয়ে? জাস্ট নাউন ফ্রেজ দিয়ে, যে নাউন অ্যাডভার্ব যেটা বলেছিলাম, তাই না? নাউন ভেরি মাচ। আর একটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, এটা হচ্ছে ক্লজ দিয়ে গঠিত হয়েছে, কিন্তু এই পুরোটা মিলে একটা কমপ্লিট সেন্স আমাদেরকে দিচ্ছে। তার মানে আমাদের প্রিন্সিপাল ক্লজ হলো এইটুকু হলো আমাদের মূল স্ট্রাকচার, কারণ সাবজেক্ট প্লাস মনোট্রানজিটিভ ভার্ব প্লাস সিঙ্গেল অবজেক্ট, আর বাকি দুটো অ্যাডভার্ব বসিয়েছি। একটা অ্যাডভার্ব হচ্ছে আমাদের ক্লজই বসে গেছে। এটা কি হচ্ছে তখন? কি এ কি স্বাধীন নাকি এটা প্রিন্সিপাল ক্লজের একটা অংশ? প্রিন্সিপাল ক্লজ। এই জন্য কি আমরা কি বলবো? সাবঅর্ডিনেট ক্লজ, তাই না? আর যে কনজাংশন দ্বারা গঠিত করব তাদেরকে বলবো আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন। তো এখানে সেটা আমরা দেখব। দেখো সাবঅর্ডিনেটিং কনজাংশনস বলতে ডেফিনেশনটা কি? সাবঅর্ডিনেটিং কনজাংশনস আর ইউজ টু ক্রিয়েট কমপ্লেক্স সেন্টেন্সেস কন্টেইনিং ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ or main clause and one dependent or subordinate clause, যেটা ডিপেন্ডেন্ট বলছি। the subordinating conjunction does two things, এখানে দুটো জিনিস করে। একটা হচ্ছে it introduces and subordinates the dependent clause, তাহলে যে ডিপেন্ডেন্ট তাকে সাবঅর্ডিনেট করে দেয় এই কনজাংশনটা, টেলিং দ্য রিডার দ্যাট ইট ইজ লেস ইম্পর্টেন্ট দ্যান দ্য ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। অতএব এখানে এই কথার সাথে এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা, যে উই এনজয়েড ইট ভেরি মাচ, আমরা খুব মজা করেছিলাম। আর এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট কথা, যেটা এরই কোনো একটা অংশ হিসাবে বসেছে। অ্যান্ড ইট এক্সপ্লেইনস হোয়াট রিলেশনশিপ ইট হ্যাজ টু দ্য ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কনসিডার দ্য ফলোয়িং সেন্টেন্স। একটা জিনিস খেয়াল করবো, আমরা কিন্তু আস্তে আস্তে সেন্টেন্সের দিকে আগাচ্ছি। এখন কিন্তু আমরা মোটামুটি সেন্টেন্সের যে ওই যে পার্টস স্পিচ রিলেটেড কথাগুলো কিন্তু আমাদের হয়ে গেছে, ওইগুলো আমাদের রিভাইজ করতে হবে, আর এদিকে আমাদের সেন্টেন্স লেখাতে আগাতে হবে। এরপর আমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের শেষের মাসে গিয়ে আমাদের একদম পুরো ফ্রি হ্যান্ড রাইটিং চলবে, এত বেশি এখানে লেখালেখি থাকবে। আই ওয়েন্ট টু দ্য মার্কেট উই আর আউট অফ মিল্ক, তাহলে আমাদের যেহেতু দুধ বাসায় শেষ হয়ে গিয়েছিল, আমরা মার্কেটে গিয়েছিলাম, সুপার মার্কেটে। বলছে বোথ অফ দিস সেন্টেন্স ক্যান স্ট্যান্ড অন দেয়ার ওন, তাহলে দুইটা কিন্তু আলাদা আলাদা সেন্টেন্স, সবাই স্বাধীন এখানে। হাউএভার দেয়ার ইজ নো ক্লিয়ার রিলেশনশিপ বিটুইন দেম, কিন্তু যেহেতু কার সাথে কার রিলেশন আমরা অর্থ দিয়ে বোঝার চেষ্টা করছি, কিন্তু কোনো কানেকশন আমরা বুঝতেছি না। ইনস্টিড উই ক্যান জয়েন দেম টুগেদার উইথ আ সাবঅর্ডিনেটিং কনজাংশন হুইচ উড সাউন্ড মোর ন্যাচারাল। তাহলে এটা কেমন লাগতেছে শুনতে, আর এটা কেমন লাগতেছে শুনতে? যে আই ওয়েন্ট টু দ্য সুপার মার্কেট সিন্স উই আর আউট অফ মিল্ক, দ্য সাবঅর্ডিনেটিং কনজাংশন সিন্স ট্রান্সফর্ম দ্য সেকেন্ড ক্লজ ফ্রম অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ইন্টু আ ডিপেন্ডেন্ট ক্লজ, ইট সাবঅর্ডিনেটস ইট। Since we were out of milk can no longer stand alone, এটার একা নয়, but is dependent on the independent clause that is now to connected to,
The word since also clarifies that the relationship between the two clause is cause effect, তাই না? এদের তাহলে একদিকে সে ইন্ট্রোডিউস করে দিচ্ছে আবার যে কি জাতীয় অর্থ এখানে আসবে, and it tells the reader that the independent clause I went to the supermarket is more important. স্ট্রাকচার অ্যান্ড পাংচুয়েশন, এটা আমরা অনেক সময় এড়িয়ে যাই, যে যখনই আমরা করি কি হোয়েন উই ইউজ সাবঅর্ডিনেটিং কনজাংশন টু জয়েন টু ক্লজেস ইট ডাজন্ট ম্যাটার হুইচ ক্লজ কামস ফার্স্ট, মানে কোনটা আগে আসবে কোনটা পরে আসবে এটা নিয়ে কোনো সমস্যা নেই। তুমি প্রিন্সিপালটাকে আগে দিতে পারো আর ডিপেন্ডেন্ট তাকে পরে দিতে পারো, আবার দেখা যাচ্ছে ডিপেন্ডেন্ট তাকে আগে দিতে পারো প্রিন্সিপালটাকে পরে দিতে পারো। তবে কি বলছে, দ্য সাবঅর্ডিনেটিং কনজাংশন মে অ্যাপিয়ার আইদার অ্যাট দ্য বিগিনিং অর ইন দ্য মিডল অফ দ্য নিউ সেন্টেন্স, দেয়ারফর দ্য ফলোয়িং সেন্টেন্স আর বোথ কারেক্ট। একদিকে কি সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা সাবঅর্ডিনেট ক্লজটা পরে থাকার কারণে প্রিন্সিপাল ক্লজের সাথে যেহেতু একটা কানেকশন হয়ে গেছে অতএব এখানে আর কমা দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু সিন্স উই আর আউট অফ মিল্ক, এটা যেহেতু সিন্সটা আগে চলে গেছে মাঝখানে কোনো কানেকশন নেই অতএব এখানে আমাদের কী করতে হচ্ছে, একটা কমা দিয়ে সেপারেট করা হচ্ছে, তা নাহলে আমরা বুঝতে পারবো না কতটুকু হচ্ছে সাবঅর্ডিনেট কোনটা প্রিন্সিপাল। খুব বেশি না পড়ে আমরা এক হয়তো মিস করতে পারি। নোট দ্যাট ইফ when we place the subordinate conjunction in the middle of the sentence as in the first example we normally doesn't need a comma. On the other hand, when we place the subordinating conjunction at the beginning of the sentence as in the second example we normally need to use a comma. For the sake of consistency the independent clause will appear first in the example we look at below, but remember that its order is reversible, অর্থাৎ যে কোনো একটা ব্যবহার করা যেতে পারে। ফাংশনস অফ সাবঅর্ডিনেটিং কনজাংশন, এখন এখানে দিয়ে দিয়েছে ফাংশনগুলো যে কোন সাবঅর্ডিনেট ক্লজ আসলে কি নির্দেশ করে। হ্যাঁ বলো স্যার, সেক অফ কনসিস্টেন্স এর অর্থ কি? ফর দ্য সেক অফ মানে উদ্দেশ্যে, কনসিস্টেন্সি মানে কি কানেক্টেডনেস, ঠিক আছে তো, কানেক্টেডনেস মানে কোন কথাটা আগে বললে আমার শুনতে ভালো লাগবে, তাই তো, ওই যে মানে আমাদের বলছি কোহেরেন্স যেটা বলা হচ্ছে, যে কোন কথাটা বললে আমাদের আগে ভালো লাগবে সেটার উদ্দেশ্যে, যে আমরা যেটা প্রিন্সিপাল ক্লজ বলি বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলি ওটাকে যদি আমরা প্রধান হিসাবে ধরি তাহলে ওকে আগে দেওয়াই ভালো। তাই বলছে যে দেখো বলছে দ্য ইন্ডিপেন্ডেন্ট ক্লজ উইল অ্যাপিয়ার ফার্স্ট, অতএব ফর দ্য সেক অফ কনসিস্টেন্সি, হ্যাঁ যেটা আমার গুরুত্বপূর্ণ কথাটা আগে তারপরে সাবঅর্ডিনেট কথাটা পরে, কিন্তু আসলে দুটাই ব্যবহার করা যেতে পারে, এটা নিয়ে কোনো মানে সমস্যা নেই যে ভুল হবে না সঠিক হবে এরকম কোনো কথা নেই। ফাংশনস অফ সাবঅর্ডিনেটিং কনজাংশন, as mentioned, one of the jobs of a subordinating conjunction is to establish the relationship between the two clauses. Which conjunction we use depends on the nature of that relationship. Below are some of the most common subordinating conjunction and their functions. এখানে দেওয়া আছে যেমন as, since, because, এরা কি নির্দেশ করে? cause, comparison, just as, although, even though, although, whereas, while, condition কিন্তু even if, as long as, in case, provided that, providing that. তারপর হচ্ছে প্লেস হোয়ার বা হোয়ার এভার, রিজন ইন অর্ডার দ্যাট, সো দ্যাট, টাইম, আফটার, বিফোর, অ্যাজ সুন অ্যাজ, ওয়ান্স, স্টাইল, আনটিল, এরকম অসংখ্য আছে আর কি। তাহলে এরকমভাবে আমরা দেখব যে এক এক কনজাংশন এক এক ধরনের তথ্যকে আমাদের কি করে উপস্থাপন করে বা ইন্ট্রোডিউস করে। আচ্ছা, স্যার, কজ আর রিজনের মধ্যে পার্থক্য কি? কজ হচ্ছে কারণ আর রিজন মানে এরা বোঝাতে চেয়েছে পারপাস, উদ্দেশ্য, বুঝতে পারছো? এইখানে একটু অনেক সময় আমাদের মিশে যায়, আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবো। মনে করো যে আই হ্যাভ কাম টু দ্য হসপিটাল, কেউ তোমাকে জিজ্ঞাসা করছে তুমি হসপিটালে কেন আসছো, হসপিটালে আসার তোমার কি হতে পারে, কারণও হতে পারে উদ্দেশ্য হতে পারে। তোমাকে হসপিটালে আসতে বাধ্য করেছে কিসে? মনে করো তুমি অসুস্থ, তাই তো, তুমি হচ্ছে কি অসুস্থ, তাহলে কজ কি, তোমার হাসপাতালে আসার কজ কি? অসুস্থ হওয়া। অসুস্থ, তাই তো। অ্যাজ আই অ্যাম ইল আই হ্যাভ কাম টু দ্য হসপিটাল। এবার এর রিজনটা কি? হসপিটালে এসে তুমি কি করবা, বসে থাকবা দরজার সামনে, না কারোর সাথে গল্প করবা, চিকিৎসা নেবে, নাকি ডাক্তার দেখাবা? তাহলে ডাক্তার সাথে সো দ্যাট আই ক্যান সি আ ডক্টর। দুটাই থেকে হোয়াই বোঝায় না? দেখো তো দুটাই কি হয় না, যে তুমি কেন হাসপাতালে এসেছো, তোমাকে এখন প্রশ্ন করা হলো তুমি কেন হাসপাতাল, তুমি কোন উত্তরটা দিবা? আমি অসুস্থ তাই হাসপাতালে আসছি, ডাক্তার দেখাবো তাই হাসপাতালে আসছি, কোনটা?
দুটাই অবশ্যই। দুটাই না দুইটাই। দুটাই তাহলে একটা কজ মানে যেটা কারণ সৃষ্টি করে সেটা হচ্ছে কজ, আর হচ্ছে যেটা রিজন সৃষ্টি করে, আমার উদ্দেশ্য সৃষ্টি করে, যেটা পারপাস বলি, সেটা হচ্ছে আমাদের রিজন। বুঝতে পারছো? অতএব দুটারই প্রশ্ন কিন্তু আমরা হোয়াই দিয়ে করতে পারি। তাহলে এটা হচ্ছে কি আমাদের রিজন, আর এটা হচ্ছে কি আমাদের কজ। কি ক্লিয়ার হয়েছে? দেখো এই যে ইন অর্ডার দ্যাট বা সো হ্যাঁ। দ্যাট, রিজন বা পারপাস, আর কজ অ্যাজ সিন্স বিকজ, এটা হচ্ছে কারণ। আচ্ছা, কি ক্লিয়ার হয়েছে সবার কাছে বিষয়টা? আচ্ছা, এক্সাম্পলস স্যার। অফ সাবঅর্ডিনেটিং কনজাংশন, কিছু এক্সাম্পল দিচ্ছি দেখো। বলছে উই ইউজ অ্যাজ, বিকজ অর সিন্স ইন্টারচেঞ্জেবলি, মানে দুটার মধ্যে তিনটার মধ্যে যে কোনো একটা ইউজ করা যায়, কোনো সমস্যা নেই। টু স্টেট দ্য কজ অফ সামথিং, দেখো কজ অফ সামথিং মানে কোনো কিছুর কারণ নির্দেশ করতে। দ্য প্রজেক্ট ওয়াজ সাকসেসফুল অ্যাজ ইউ অল ওয়ার্ক ভেরি হার্ড। তাহলে প্রজেক্টটা সাকসেসফুল হয়েছিল, সাকসেসফুল হওয়ার পিছনের কারণটা কি, কজটা কি, যেটা সাকসেসফুল হতে তোমাকে কি করেছিল, হেল্প করেছিল, সেটা কি? কারণ তুমি কঠোর পরিশ্রম করেছিলা। দ্য প্রজেক্ট ওয়াজ সাকসেসফুল বিকজ অথবা দ্য প্রজেক্ট সিন্স, যে কোনো একটা ইউজ করতে পারে। ইচ অফ দ্য থ্রি এক্সাম্পলস এক্সপ্রেসেস দ্য সেম ক্যাজুয়াল রিলেশনশিপ অলদো অ্যাজ ইজ আ বিট মোর ফর্মাল ইন টোন দ্যান বিকজ অর সিন্স। এখানে একটু খেয়াল করো, ফর্মালিটির ব্যাপার চলে এসেছে, যে অ্যাজ ইজ আ বিট মোর ফর্মাল। তাহলে অ্যাজটা আমরা বেশি শুনি, কথোপকথনে খুব ভালোভাবে ইউজ করা যায়, এবং ফর্মালে আমরা ব্যবহার সহজে করতে পারি, এই জন্য অ্যাজের ব্যবহারটা বেশি, কিন্তু কোনো সমস্যা নেই, তিনটাই ব্যবহার করা যাবে। এরপর কম্প্যারিজন অ্যান্ড কনসেশন। কম্প্যারিজন এবং কনসেশনের মধ্যে পার্থক্য কি বলো এবার? কম্প্যারিজন অ্যান্ড কনসেশন। কম্পারিজন দুইটার ভিতরে সিমিলারিটি থাকবে, আর কনসেশন ডিসিমিলারিটি, মানে হ্যাঁ, কন্ট্রাস্ট, তাই তো, বিপরীত। যেটা কন্ট্রাস্ট বোঝায়, তাই না? তাহলে কনসেশন মানে হচ্ছে ডিসিমিলারিটি বা কন্ট্রাস্ট, আর কম্প্যারিজন হচ্ছে সিমিলারিটি, যেটা আমরা সেটা প্রকাশ করব। আচ্ছা, তো এখন যেটা দাঁড়ালো, আচ্ছা আচ্ছা বলছি দেখো, প্রথমে সিমিলারিটিস আসি। উই ক্যান ইউজ অ্যাজ টু স্টেট দ্যাট টু আইডিয়াস আর সিমিলার। উই ক্যান অলসো ইউজ জাস্ট অ্যাজ টু অ্যাড এক্সট্রা এমফেসিস টু দিস স্টেটমেন্ট। তাহলে ইট ইজ পোরিং রেইন অ্যাজ আই থট ইট উড বি, এটা হচ্ছে কি, এইটাকে বলা হয়ে থাকে ম্যানার, যেমনটা আমি বলেছি তুমি সেভাবেই কাজটা করবে, যেমনটা আমি ভেবেছিলাম তেমনটাই হয়েছে, তাই তো, আমি যেমন নির্দেশনা দিয়েছিলাম তোমাকে সেভাবেই কাজটা করতে হবে। অ্যাজ, অ্যাকর্ডিং অ্যাজ, জাস্ট অ্যাজ, এগুলো কিন্তু এরকমভাবে ব্যবহার করা হয়, যে একই ধরনের বোঝাতে। শি ওয়াজ লেট এগেইন জাস্ট অ্যাজ ইউ এক্সপেক্টেড, যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই দেরি করেছে। হি ডিডন্ট টার্ন আপ অ্যাজ ইউ টোল্ড মি হি উডন্ট। নোট দ্যাট দ্য এক্সাম্পলস অ্যাবভ ফ্লো বেটার উইথ আ কমা ইভেন দো সাবঅর্ডিনেটিং কনজাংশন ইজ নট ইন দ্য ইনিশিয়াল পজিশন। তাহলে এখানে দেখো সাবঅর্ডিনেট কনজাংশন শুরুতে না, এখানে থাকা সত্ত্বেও দেখো আমরা কমা ব্যবহার করেছি, কারণ কি, কমাটা বলছে কি, কমাটা কি করছে আমাদেরকে, ফ্লো বেটার উইথ আ কমা, মানে কথাটা বলতে, থামতে বা কোথাও অর্থ প্রকাশ করতে আমাদের সাহায্য করছে। তাহলে এই অ্যাজ কি আমরা কজ হিসাবে মানে ব্যবহার করেছি, নাকি সিমিলারিটি প্রকাশ করতে ব্যবহার করেছি বলো তো? স্যার সিমিলারিটি। হ্যাঁ, এখন তুমি এটা কেমন করে বুঝবা যেটা সিমিলারিটি না কজ? কিভাবে বুঝবা? আগেরটাই মানে যেটা যেরকম ভেবেছি সেরকমটাই হয়েছে এরকম না, ভাবে। ঠিক আছে, তাহলে তুমি বুঝবা কেমন করে যেটা কজের অ্যাজ না, এটা হচ্ছে, কমার কারণে। হ্যাঁ, এটা কনটেক্সট, মিনিং, অর্থ, তাই তো, তোমার অর্থ তোমাকে বলে দিবে যে তুমি কি জি। ব্যবহার করেছো, ঠিক আছে তো? হ্যাঁ, যেমন যেমন অ্যাজ আই টোল্ড, অ্যাজ আই ইনস্ট্রাক্টেড হিম, আচ্ছা এটা আমি আগে দিব, যে বলছি হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক অ্যাজ আই ইনস্ট্রাক্টেড হিম। তাহলে আমি যদি এখানে একটু জাস্ট ইউজ করি তাহলে ভালো, জাস্ট অ্যাজ আই ইনস্ট্রাক্টেড হিম।
তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা? ইনস্ট্রাক্ট আমি তাকে যেভাবে ইনস্ট্রাক্টর কাজটা করেছি। তাহলে আমি তাকে যেভাবে ইনস্ট্রাক্ট করেছিলাম সেভাবেই সে কাজটা করেছে। বললাম হি কুড নট ডু দ্য ওয়ার্ক অ্যাজ হি ওয়াজ আ বিট ইল। তাহলে এখানে কি অর্থে আমাকে বলে দিচ্ছে না? তুমি যখন পড়া শুরু করেছো অর্থে বলে দিচ্ছে যে এটা আর সিমিলারিটি প্রকাশ করছে না। কি প্রকাশ করছে? দেখো কজ, তাই তো, যে হি কুড নট ডু দ্য ওয়ার্ক, সে কাজটা করতে পারেনি কারণ সে অসুস্থ ছিল। তো এরকম সেই সেন্সটা এখানে ব্যবহার করা হয়েছে এক্সপ্রেসিং কন্ট্রাস্ট অ্যান্ড কনসেশন। এই যে দেখো বিপরীতমুখী, তাই তো। এবার হচ্ছে হোয়াইল অ্যান্ড হোয়ারাজ বোথ এক্সপ্রেস কন্ট্রাস্ট। আচ্ছা, হোয়াইলকে আমরা কি টাইম কনজেশন হিসেবে ইউজ করি না? হোয়াইলটাকে টাইম, কি শুনতে পাচ্ছ তো আমার কথা? ওহো, সে কখনো হঠাৎ করে চলে যাচ্ছে, হ্যাঁ, ধরে রাখতে পারছে না। স্যার কি সিম? গ্রামীণ। স্যার স্কিটো ইউজ করতে পারেন স্যার, স্কিটো নেট গ্রামের থেকে স্টেবল। ইদানিং দেখতেছি খুব ঝামেলা করতেছে। হ্যাঁ, মনে হয় সবাই ঝামেলা করছে, ওদিকে কিছু ঘটনা ঘটতেছে তো। তাহলে যেখানে ছিলাম আমরা, যে হোয়াইলের এই ব্যবহারটা আমরা একটু দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে হোয়াইল আই ওয়াজ স্লিপিং হি কল্ড মি। এই হোয়াইলটা দিয়ে কি বোঝাচ্ছে? টাইম অ্যাডভার্ব না, বলো তো? কি টাইম নির্দেশ করছে না হোয়াইল এখানে? হ্যাঁ, কিন্তু যখন আমি বলবো এরকম যে হোয়াইল হিজ ফাদার ইজ ভেরি অনেস্ট হি ইজ ভেরি ডিসঅনেস্ট। এইখানে কি বোঝাচ্ছে বলো তো? এই হোয়াইলটা কি সময় বোঝাচ্ছে আর না বিপরীত বোঝাচ্ছে? কোনো কিছু, বিপরীত বিপরীত। হ্যাঁ, বিপরীত বোঝাচ্ছে, তাই না? ঠিক এই ব্যবহারটা এখানে দেখাবে যে হোয়াইল অ্যান্ড হোয়ারাজ। তাহলে আমরা এখানে হোয়ারাজও ব্যবহার করতে পারি, যে হোয়ারাজ ইজ ফাদার ইজ ভেরি অনেস্ট, অথবা আমরা এখানে লিখতে পারি এটাই যদি ঘুরে, যে হিজ ফাদার ইজ ভেরি অনেস্ট হোয়ারাজ হি ইজ ভেরি ডিসঅনেস্ট। এরকমভাবে কিন্তু আমরা এগুলোকে ব্যবহার করতে পারি। সেটা বলছে যে মাই ব্রাদার ওয়ার্কড রিয়েলি হার্ড হোয়াইল আই ডিডন্ট মেক মাচ অফ অ্যান এফোর্ট। আমার ভাই এত কঠোর পরিশ্রম করে যেখানে আমি একটু কাজ করতেই পারি না, এরকম। আই কান্ট স্ট্যান্ড ওয়াচিং টেনিস। হ্যাঁ, আমি জানো টেনিস দেখতেই পারি না, সহ্যই করতে পারি না। এখানে ক্যান স্ট্যান্ড মানে কি বলো তো? এই সেন্সটা মানে কি? আই কান্ট স্ট্যান্ড ওয়াচিং টেনিস। আমি স্যার মানে দেখতে পারি না, আমার পছন্দ না, সহ্যই এরকম। করতে পারি না, এরকম আর কি। সহ্যই করতে পারি না। আই ক্যান স্ট্যান্ড ইউ মানে কি? স্ট্যান্ড ইউ মানে আমি তোমাকে সহ্য করতে পারছি না, এরকম একটা বিষয়। হোয়ারাজ আই লাভড ওয়াচিং বেসবল, কিন্তু আমার বাস্কেটবল। তাহলে হোয়াইল অ্যান্ড হোয়ারাজ ক্যান বি ইউজড ইন্টারচেঞ্জেবলি, বাট হোয়ারাজ ইজ অফেন কনসিডার্ড মোর ফর্মাল। নোট অ্যাজ দ্যাট লাইক উইথ জাস্ট অ্যাজ অ্যাবভ উই ইউজ আ কমা বিটুইন দ্য ক্লজেস ইভেন দো দিস সাবঅর্ডিনেটিং কনজাংশন আর নট ইন দ্য ইনিশিয়াল পজিশন, তাই তো? তাহলে এখানে কনজাংশন মাঝামাঝি থাকা সত্ত্বেও, ইনিশিয়ালে না থাকা সত্ত্বেও আমরা কিন্তু কমা ইউজ করেছি, এগুলো কিন্তু খেয়াল করতে হবে। উই ইউজ অলদো, দো, ইভেন দো টু সে দ্যাট সামথিং অকার্ড ইন স্পাইট অফ সামথিং এলস। তাহলে কোনো কিছু সত্ত্বেও কোনো কিছু ঘটেছে, এরকম অর্থে আমরা এগুলো ব্যবহার করে থাকি। দো, অলদো, ইভেন দো। দো, অলদো আর ইন্টারচেঞ্জেবলি, while even though add extra emphasis. I went to that restaurant although or though I was told it wasn't very good. না, আমাকে বলা হয়েছিল এটা ভালো না, তারপর আমি গিয়েছিলাম। I went to the restaurant even though I was told it wasn't very good. তাহলে দো, অলদো, ইভেন দো একই সেন্সে ব্যবহার করা যাবে,
কিন্তু ইভেন দো একটু বেশি কন্ট্রাস্ট বা এমফাসিস নির্দেশ করবে, তাই না? একইভাবে আমরা কন্ডিশন বলতে পারি, কন্ডিশনের ক্ষেত্রেও আমরা এগুলো প্রকাশ, তাহলে কন্ডিশনটা তোমরা একটু পড়ে নেবে, এটা যেহেতু তেমন বিষয় না, তোমরা একটু পড়লেই হয়ে যাবে। প্লেসের ক্ষেত্রেও হয়ে যাবে, যেহেতু আমরা সাবঅর্ডিনেট ক্লজ বা এগুলো পড়েছি। রিজনের ক্ষেত্রেও ইন অর্ডার দ্যাট, সো দ্যাট, এগুলোর ব্যবহার আমাদের কাছে ক্লিয়ার আছে। টাইমের সাথে বিফোর আফটারের ব্যবহার তো আমরা জানি। কনকারেন্টলি মানে যে একদম সমসাময়িক, সেটা হচ্ছে হোয়েন ব্যবহার করা হয়। দেখো কনকারেন্টলি বলছে হোয়েন টু অ্যাকশনস অকার অ্যাট দ্য সেম টাইম দেয়ার আর সেভারাল সাবঅর্ডিনেটিং কনজাংশন উই ক্যান ইউজ বাট ইচ হ্যাজ আ স্লাইটলি ডিফারেন্ট মিনিং। ইফ উই ওয়ারেন্ট অ্যাডিং এনি পার্টিকুলার এমফাসাইজ উই ইউজ হোয়েন। জাস্ট সিম্পলি বোঝাতে আমরা হোয়েন ইউজ করবো। বলছে আই ওয়াজ স্লিপিং হোয়েন দ্য ফোন র্যাং, আই স মাই ব্রাদার হোয়েন হি ওয়াজ আউট উইথ হিজ ফ্রেন্ড। However, to emphasize that two actions occurred or will occur at exactly the same time in rapid succession, we use once or as soon as. একটা কাজ ঘটতে না ঘটতে আর একটা কাজ হয়ে গেছে এমন। প্লিজ ক্লিন ইউর রুম ওয়ান্স ইউ গেট হোম, বাড়িতে বলছে বাড়িতে যাওয়ার সাথে সাথে তুমি ক্লিন করবা রুম। কল মি ব্যাক অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান, যত তাড়াতাড়ি পারো তুমি আমাকে কল করবা, মানে একদম সাথে কনকারেন্ট, তাই তো? এরকম একটা বোঝাচ্ছে টাইম বোঝাতে। এরপর হচ্ছে আপ টু আ সার্টেন টাইম, কোনো একটা সময় পর্যন্ত কাজটা হবে, ওই সময়ের আগে না, ওই সময়টা শুরু হওয়ার ঠিক আগ পর্যন্ত কাজটা চলবে, মানে কোনো একটা কাজ শুরু হওয়ার আগ পর্যন্ত কাজটা চলবে। শুরু হওয়া বা শেষ হওয়া কোনো একটা কাজ বোঝাবে, যেটা সংগঠন হওয়া বা না হওয়ার ঠিক ওই আগ মুহূর্ত পর্যন্ত বোঝাতে আমরা আপ টু আ সার্টেন টাইম বোঝাতে টিল আনটিল বা আনটিল আমরা ব্যবহার করে থাকি। এখানে একটু খেয়াল করবো, to state that one action stops when another one begins, we use until. We ran track until he moved here. He stopped running track when he moved here. You can borrow my jacket until I need it. তার মানে কি, কতক্ষণ পর্যন্ত আমি জ্যাকেটটা নিতে পারি? কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না আমার প্রয়োজন হয়। তাহলে প্রয়োজন হওয়া তার আগ পর্যন্ত সময়টাকে বোঝাতে আমরা until ইউজ করছি, তাই না? এনি টাইম আর এভরি টাইম। Finally, we use whenever to state that the time doesn't matter. যখন খুশি, নির্দিষ্ট কোনো টাইম না, যে কোনো সময় হতে পারে। তা হচ্ছে or that two actions always happen together, তার মানে দুইটা ঘটনা ঘটতে পারে whenever দিয়ে, যে এনি টাইম আর এভরি টাইম, যে কোনো সময় অথবা প্রত্যেকবার, যে যখনই আমি যাই তার সাথে আমার দেখা হয়, তার মানে কি এটা হচ্ছে প্রত্যেকবার, অথবা যখন আমার ইচ্ছা হয় আমি ওখানে যাই, তাহলে whenever, তাই তো? আই লাইক বা আই উইশ, তার মানে কি এভরি টাইম অথবা এনি টাইম। তার হচ্ছে কল মি হোয়েন এভার ইউ গেট হোম, তার মানে কল মি কখন, হোয়েন এভার ইউ গেট হোম যখন তুমি বাড়িতে পৌঁছাবে। তাই হচ্ছে কল মি হোয়েন ইউ গেট হোম বাট আই ডোন্ট মাইন্ড হোয়েন দ্যাট ইজ, কিন্তু কখন সেটা আমার নির্দিষ্ট টাইম না হলেও চলবে। শি ক্রাইজ হোয়েন এভার শি সিজ আ স্যাড মুভি, অতএব এভরি টাইম, যতবার সে স্যাড মুভি দেখে ততবার সে কান্না করে। শি ক্রাইজ এভরি টাইম, তাই তো? শি সিজ আ স্যাড মুভি। এইভাবে দেখো আমরা কিছু সাবঅর্ডিনেটিং কনজাংশন পড়লাম, এগুলো একটু বাসায় আবার রিভাইজ দিয়ে নিবা। আদার পার্টস অফ স্পিচ যুক্ত করতে আমরা কিভাবে, দেখো আদার পার্টস অফ স্পিচ বলছে ইন অ্যাডিশন টু দ্য 7 প্রাইমারি পার্টস অফ স্পিচ নাউন্স, তাহলে কিন্তু আমরা কিন্তু দেখো কনজাংশন পড়ে ফেললাম। তার মানে কি, আমরা 7 প্রকার পার্টস অফ স্পিচ পড়লাম এতক্ষণ ধরে, 570 পেজ পর্যন্ত। না হোক 570 না হোক, মোটামুটি আমরা বলতে পারি 550 পেজ, তাই তো? শুধু কি পড়েছি? পার্টস অফ স্পিচ পড়েছি। পার্টস অফ স্পিচ স্যার। তা আবার শেষ হয়নি, বলছে শেষ হয়নি, আরও পার্টস অফ স্পিচ আছে। কেমন? বলছে ইন অ্যাডিশন টু দ্য 7, আমরা তো বলি 8 প্রকার, এটা আবার বলছে 7 প্রকার, তাই না? বলছে নাউন, প্রোনাউন, ভার্বস, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন এবং কনজাংশন, ইন্টারজেকশনকে তারা পার্টস অফ স্পিচের মধ্যে ধরেইনি। ওটা আমি কেন ধরতে যাবো বলো তো? ইন্টারজেকশন বলে তো কোনো ওয়ার্ডই নাই। যেমন এই যে ওয়ার্ডটাকে আমি বলবো যে ওয়াও, এটাই তো নাকি? তাহলে এটার কোনো মিনিং আছে? এটা একটা শব্দ, আমি তো বলছি ইংলিশ, ইংলিশটা কি? আশ্চর্যবোধক। ইংলিশ, ইংলিশ, তুমি ইংলিশে পড়ছো ইংলিশ, তাহলে ইংলিশ এটাকে নাউন না? এটা তো নাউন নাকি? জি স্যার। তা আমি কি একটা ইন্টারজেকশন বলবো? না স্যার। এই মার্কটা দেওয়ার পর আমি আশ্চর্য হয়ে যাই, তাহলে আমি কেন ইংলিশকে কেন ইন্টারজেকশন বলবো? ওয়াওকে আমি বলছি ইন্টারজেকশন, তাহলে তো কোনো মানে নেই, ওয়ার্ড নেই, তাহলে কেন ওকে বাড়তি আমি নিয়ে এসে ঝামেলা করাবো বলো তো? হ্যাঁ, যে আমাকে যেতে হবে আই, হ্যাঁ, ওহো, তাই তো? তারপরে এলাসের কোনো মিনিং আছে? না স্যার। এগুলো জাস্ট না, স্যার। একটা সাউন্ড, একটা এক্সপ্রেশন,
এগুলোকে আলাদা করে আমি ধরতে যাবো কিসের জন্য? তাই জন্য এটা এই বিষয়টা দেখো, বলছে দিস আর সেভারেল ক্লাসেস অফ ওয়ার্ডস দ্যাট হ্যাভ ইউনিক গ্রামাটিক্যাল ফাংশনস বাট ডু নট ফিট নিটলি ইনটু আ সিঙ্গেল স্পেসিফিক ক্যাটাগরি। তাহলে কি এই যে নাউন কি সবসময় নাউন হয়, নাকি একটা নাউন অন্য পার্টিসিপেন্ট হিসাবে বসতে পারে? অন্য পার্টিসিপেন্ট হিসাবে বসতে পারে। আবার প্রোনাউন মানে যে প্রোনাউন তা না, সে নাউনও হতে পারে, ভার্ব নাউনও হতে পারে, ভার্ব অ্যাডজেক্টিভও হতে পারে, অ্যাডভার্ব নাউনও হতে পারে, ভার্ব হতে পারে। তার মানে কি আমরা গ্রামাটিক্যাল ফাংশন হিসেবে তাদেরকে ক্লাসিফাই করছি, কিন্তু এমন না যে একটা ওয়ার্ড অন্য পার্টিসিপেন্ট হিসাবে বসতে পারবে না। দে অফেন শেয়ার ক্যারেক্টারিস্টিক, কারণ কি মাঝে মাঝে তারা তাদের বৈশিষ্ট্যকে শেয়ার করে উইথ ওয়ান অর মোর আদার পার্টস অফ স্পিচ বাট ডু নট প্রপারলি বিলং টু দ্য সেম ক্লাস। উই উইল গিভ আ ব্রিফ ইন্ট্রোডাকশন টু দিস আদার পার্টস অফ স্পিচ লাইক দেখো বিলো, কন্টিনিউ অন টু দেয়ার ইন্ডিভিজুয়াল সেকশন টু লার্ন মোর অ্যাবাউট ইচ। প্রথমে হচ্ছে পার্টিকেলস। পার্টিকেলস কি জিনিস বলছে? পার্টিকেল ইজ আ ওয়ার্ড দ্যাট ডাজন্ট হ্যাভ সিমেন্টিক মিনিং, যার নিজস্ব কোনো মিনিং নেই, বাট ইনস্টিড রিলাইজ অন দ্য ওয়ার্ড ইট ইজ পেয়ার্ড উইথ, যার সাথে জোড়া বাঁধে তার উপর নির্ভর করে, অ্যান্ড হ্যাভ মিনিং, তারপরে তার একটা মিনিং পায়, অন্যথায় এদের কোনো মিনিং নাই। ইট ইজ ভেরি সিমিলার টু আ প্রিপোজিশন, আর অধিকাংশ ক্ষেত্রে পার্টিকেলগুলো প্রিপোজিশনই হয়ে থাকে। ইনফ্যাক্ট দে আর অলমোস্ট অলওয়েজ আইডেন্টিক্যাল ইন অ্যাপিয়ারেন্স, দেখতে তো একদম 100% এক। However, preposition are used to establish a relationship between their objects and another parts of sentence, while particles are only used to create infinitives to form certain phrasal verbs. অতএব ইনফিনিটিভের সাথে যে টু বসে ওটা একটা পার্টিকেল, আর গিভ আপ, গিভ ইন, এই যে আমরা প্রিপোজিশনগুলো বসাচ্ছি এইগুলো আপাতত ভার্বের সাথে বসে তারা পার্টিকেলের কাজ করছে। আর্টিকেল, আর্টিকেলকে আমরা কিসের মধ্যে ফেলবো বলো তো? কি অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভের সবগুলো বৈশিষ্ট্য তোর ভিতরে নাই, তাহলে কি করবো? বলছে দেয়ার আর থ্রি grammatical articles, the, a and an. Though a or an are sometimes considered a single article with two forms, কিন্তু এর আসলে আলাদা আলাদা। The definite article the is used to identify specific or unique person, place or things, while the indefinite articles a or an identify non-specific or generic people, places or things. তাহলে আর্টিকেল আলাদা একটা পার্টস স্পিচ হিসাবে ধরতে পারি আমরা। ডিটারমিনার্স, এরপর রয়েছে অনেকগুলো ডিটারমিনার্স, যেমন ডিটারমিনার্স আর ইউজ টু ইন্ট্রোডিউস আ নাউন অর নাউন ফ্রেজ অ্যান্ড গিভ ডিটারমিনিং ইনফরমেশন অ্যাবাউট ইট। ডিটারমিনার্স অফেন বিহেভ সিমিলারলি টু অ্যাডজেক্টিভস in that they modify the noun they precede, but they differ in how they signal that a noun will follow. তাহলে এদেরকে আমরা ডিটারমিনারের মধ্যে ফেলছি, কিন্তু ওদেরকে আমরা সরাসরি অ্যাডজেক্টিভ বলতে পারছি না, অ্যাডজেক্টিভের মতো কাজ করলেও। হ্যাঁ, জিরান্ড, gerund are nouns that are formed from verbs, তাই তো? They are identical in appearance to present participle, the base form of the verb plus ing. Because they function as nouns, gerund can be subject, object, and they can act as adjective complement. অন্যদিকে ইন্টারজেকশন, এই যে ইন্টারজেকশনের কথা আসছে, ইন্টারজেকশন আর ওয়ার্ড, ফ্রেজ আর সাউন্ডস used to convey emotions such as surprise, excitement, happiness, anger. They are grammatically unrelated to any other parts of a sentence, মানে ওর সাথে কোনো সম্পর্কই নেই, so they are set apart by commas. They are also often used alone as minor sentence. তাহলে এই যে এই বিষয়গুলো হচ্ছে আমাদের আলোচনার বাড়তি অংশ, যেটা আমরা আগামী দিন থেকে শুরু করব। তাহলে আমরা বাড়তি কী কী পেলাম? পার্টিকেলস, আর্টিকেলস, ডিটারমিনার্স, জিরান্ডস অ্যান্ড ইন্টারজেকশন, তাই তো? এরপর পার্টিকেল নিয়ে বিস্তারিত আলোচনা হবে, কারা কারা হয়, তারপরে আর্টিকেল নিয়ে হবে, তারপরে দেখো এইভাবে করে ডিটারমিনার্স নিয়ে হবে। দেখি তো আমরা কোথায় গিয়ে আমাদের ডিটারমিনার, দেখো কত রকমের ডিটারমিনার আছে, সবগুলো নিয়ে আলোচনা করবে। কার্ডিনাল, অর্ডিনাল, নাম্বার থেকে শুরু করে, তারপরে হচ্ছে পজেসিভ ডিটারমিনার, জিরান্ড, দেখো জিরান্ড, ইনফিনিটিভ যেগুলো আছে, তারপর হচ্ছে কি এখানে ইন্টারজেকশনস, এই যে এখানে ইন্টারজেকশনগুলো একটু দিয়েছে, এই যে এবার হচ্ছে আমাদের ইনফ্লেকশন, ডেফিনেশন, কনজুগেশন, টেন্স, ভয়েস, মুড, এগুলো নিয়ে এখন প্রকাশ করবে। দেখো কনজুগেশন কি সেগুলো নিয়ে আরও একবার দেখাবে বিস্তারিত। মানে এখন আমাদের আলোচনাটা খুব দ্রুত হবে। মুড কি জিনিস, সাবজাংটিভ মুড, ইম্পারেটিভ মুড, অ্যাক্টিভ, প্যাসিভ, ভয়েস, এগুলোর মুডগুলো প্রকাশ করবে। এখন সেন্টেন্স, এবার আসবে ন্যারেশন, ন্যারেশনের ব্যাপারটা কিভাবে আমরা দেখি সেগুলো নিয়ে আলোচনা করবে। টেন্স নিয়ে বিস্তারিত আবার আলোচনা আসছে,
হ্যাঁ, এইভাবে মোটামুটি একটা সেন্টেন্সের সবগুলো বিষয় নিয়ে দেখো, ভার্বের সাথে রিলেটেড টেন্স বিস্তারিত আলোচনা, তারপর হচ্ছে মুড নিয়ে আলোচনা, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এগুলো নিয়ে দেখাবে। হ্যাঁ, তো যাই হোক, আমরা কোথা ছিলাম? স্যার 561 পেজ স্যার। 61 পেজ, তাই না? হ্যাঁ। না, আরো 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 কোথায় চলে গেলাম? শেষ করব কোথায় আমরা? স্যার পার্টিকেলস আর জিরান্ডে শেষ পার্টিকেলস করি। এইখানে, তাই তো? 571 পেজ। ওকে, সবাই আইডি নাম্বারটা দিয়েছো? সবাই একটু দিয়ে দাও দেখি। ভিপি যুক্ত হলো আমাদের ভিপি। স্যার ভুল করে স্যার 33 লিখে ফেলেছিলাম স্যার, 32 হবে। আচ্ছা, সমস্যা রিলেট করাও যাচ্ছে না স্যার। ওকে, এখন জয়েন হতে চাচ্ছে কারা? আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে কথা হবে। সবাই যেগুলো বললাম সেগুলো একটু পড়ে নিও, প্রিপোজিশন আর এই অংশটুকু পড়ে ফেলবা, সবাই রিডিং দিয়ে ফেলবা। তো ঠিক আছে, তো রাখি, জি ভালো থাকো, বাই। স্যার। আল্লাহ হাফেজ স্যার।